তো এবার ভারতের ভাগ্য নির্ধারণ করবে সেই দলটা বা সেই দেশটা, যে দেশটার কাছে ভারত গতকাল তাদের ঘরের মাঠে গোহারা হেরে গেছে। একটা স্বপ্নের রান চলছিল ভারতের জন্য। আইসিসি ইভেন্ট না হেরে ম্যাচ জেতার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছিল ভারতের কাছে। সেই লাস্ট আইসিসি ইভেন্ট ভারত হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে এই আহমেদাবাদের মাঠেই, ফাইনাল 2023 সালের ফাইনাল বিশ্বকাপের। তারপর আবার গতকাল হারলো। তো এই স্বপ্নের রানটা আবার এইখানে এসেই শেষ হলো। যদিও এই রেকর্ডটা একদিন ভাঙতেই হতো। আর এই জায়গায় দাঁড়িয়ে একাংশ ভারতীয় ক্রিকেট প্রেমী মনে করছে যে এই আহমেদাবাদ এই স্টেডিয়ামটা বা এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামটা ভারতের জন্য যেন অপয়া একটা স্টেডিয়াম, যেখানে খেললেই ভারত হারে। তো যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতের করণীয় কিছু নেই। ভারতের পরবর্তী যে দুটো ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবং জিম্বাবুয়ের সঙ্গে, সেই দুটো ম্যাচ তো ভারতকে জিততেই হবে, মাস্ট উইন ম্যাচ। এবং তার থেকেও বড় কথা, ভারতকে এখন তাকিয়ে থাকতে হবে সাউথ আফ্রিকার দিকে, যে সাউথ আফ্রিকা যেন পরের দুটো ম্যাচ জেতে। তাহলে ভারত এই গ্রুপের টেবিল টপার হিসেবে না পারলেও টপ 2-তে ফিনিশ করবে, সেকেন্ড পজিশনে ফিনিশ করবে এবং তারপর সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে। এছাড়া ভারতের কাছে কোনো উপায় নেই। আর যদি কোনোভাবে ওয়েস্ট ইন্ডিজ অথবা জিম্বাবুয়ের মধ্যে কোনো একটা দল সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, তাহলে কি হবে? তাহলে কিন্তু ভারতের সেই যদি কিন্তু সুতরাং তথাপি এইসব নিয়ে হিসাব নিকাশ করতে বসতে হবে। যেহেতু কালকে ভারত অনেকটা বড় ব্যবধানে হেরেছে সাউথ আফ্রিকার কাছে, সেই কারণে কিন্তু ভারতের নেট রান রেট অনেকটা কমে গেছে, বোধহয় -3.80 এইরকম একটা জায়গায় রয়েছে। তো এইটা রিকভারি করে প্লাসে নিয়ে যেতে কিন্তু বেশ তেল ঘাম ঝরাতে হবে ভারতীয় মানে কোচিং স্টাফ বলো, ভারতীয় ব্যাটসম্যান, ভারতীয় বোলার বা সমগ্র ভারতীয় টিমটাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে যে ম্যাচটা আসতে চলেছে, ভারতের ম্যাচ জিম্বাবুয়ের বিরুদ্ধে, সেখানে ভারতীয় দলে কি কি পরিবর্তন হওয়া উচিত, দেখো কি উচিত অনুচিত সেটা হয়তো কোচ যারা আছেন তারাই বিচার করবেন। কিন্তু আমাদেরও উচিত, যারা আমরা দর্শক আছি, যারা আমরা ক্রিকেট লাভার আছি, যারা আমরা দেশকে ভালোবাসি, দেশের খেলা ভালোবাসি, তারা তো তাদের মধ্যে একটা আলোচনা করতেই পারি না। সেই হিসাবে আমি তোমাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে এই বিষয়টা নিজের মতো করে আলোচনা করতে চাইছি এবং আপনারা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যাবেন। তো দেখো, এই মরশুমে বা এই মানে টি-20 বিশ্বকাপ 2026-এ ভারত যে কটা ম্যাচ খেলেছে, ভারতের ব্যাটিং কিন্তু সেইভাবে খুব একটা দেখা যায়নি, একমাত্র ঈশান কিষান ছাড়া। আর প্রথম ম্যাচে যখন ইউএসের বিরুদ্ধে ভারত ধুঁকছিল, তখন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ছাড়া, যদি আমি তিলক ভার্মার কথা বলি, যদি আমি অভিষেক শর্মার কথা বলি, কি হার্দিক পান্ডিয়া, কেউই কিন্তু সেইভাবে খেলাটাকে দেখাতে পারেনি। তবে শিবম দুবে, রিঙ্কু সিংকে নিয়ে কথা খুব একটা বেশি না বলাই ভালো, কারণ তারা যেটুকু সময় সুযোগ পেয়েছে সেইটুকু সময়ের মতো করে কাজে লাগিয়েছে, তুলনামূলকভাবে ভালো কাজে লাগাতে পেরেছে শিবম দুবে এবং তুলনামূলক একটু খারাপভাবে কাজে লাগিয়েছে রিঙ্কু সিং। তবে যারা বোলার ছিল তারা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, এই টিমটাকে বোলাররাই নিয়ে গেছে আজকে এই জায়গায়। তো এখন কথা হলো, গতকাল যে ম্যাচটা হলো সেখানে কি সত্যিই অক্সফোর্ড প্যাটেলকে বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দরকে আনাটা ঠিক হয়েছে? এটা একটা ট্যাকটিক্যাল চেঞ্জ ছিল, যেখানে সাউথ আফ্রিকার যে সমস্ত লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ছিল তাদের সামনে লেফট আর্ম স্পিনার আনা যাবে না, কারণ বল পড়ে তাদের দিকে আসবে এবং টেনে টেনে ছক্কা মারবে সেই হিসাবে। তো কেশব মহারাজও ছিল ওদের লেফট আর্ম স্পিনার, সেখানে সেও তো আউট করলো শিবম দুবেকে, সেও তো হার্দিক পান্ডিয়াকে আউট করলো। তো আমার কাছে কথা, যদি বোলারের কোয়ালিটি থাকে, প্লেয়ারের মধ্যে যদি সেই জিনিসটা থাকে, তাহলে সামনে কি বাঁহাতি ব্যাটসম্যান কি ডানহাতি ব্যাটসম্যান কোনো কিছু ম্যাটার করে না, সে তার স্কিল বা সে তার কারিশমা দিয়ে জিনিসটাকে ঠিক বার করে আনতে পারবে। আর সেইটাই কালকে প্রমাণ করে দিল কেশব মহারাজ। তো এই জায়গায় সত্যিই কি দরকার ছিল ওয়াশিংটন সুন্দরকে আনার? দেখো, মিডিল ওভারে বা মিডিল যে সময়টা খেলাটা হয় পাওয়ার প্লে থেকে, মানে পাওয়ার প্লে শেষ হওয়া থেকে ওই 7 ওভার থেকে 14-15 ওভার পর্যন্ত, সেই সময় কিন্তু ভারত উইকেটই পায়নি। আর এই জায়গাতেই ভারত ম্যাচটা হেরেছে। অন্যান্য ম্যাচগুলো যদি ভারতের তোমরা দেখো, ভারত কিন্তু এই সময় উইকেট নেয়। এবার অনেক কেউ বলবে বরুণ চক্রবর্তী, দেখো বরুণ চক্রবর্তী তো প্রত্যেক ম্যাচে উইকেট নিয়েছে, প্রত্যেক ম্যাচে ভালো খেলেছে। কালকের ম্যাচটা একটু খারাপ গেছে, একটু না অনেকটাই খারাপ গেছে, তবে বরুণ চক্রবর্তী কিন্তু যে উইকেটটা নিয়েছে সেটা একটা ভাইটাল উইকেট ছিল, ডেভিড মিলারের উইকেট। যদি ওই জায়গায় ডেভিড মিলারের উইকেটটা বরুণ চক্রবর্তী না নিতে পারতো, কেউ তো নিতে পারছিল না বরুণ চক্রবর্তী ছাড়া, বা ডেভিড মিলারকে তো কেউ আউট করতে পারছিল না, যদি না হতো ওই 187 রানটা কিন্তু ওই 210-15 চলে যেতে পারতো। তো সেটা যেতে দেয়নি বরুণ চক্রবর্তী। তবে মিডিল ওভারে বল করার জন্য তো ওয়াশিংটন সুন্দর ছিল, সে কত ভালো বল করেছে,
সেই জায়গায় যদি অক্সফোর্ড প্যাটেল থাকতো, সে কিন্তু অ্যাটলিস্ট এটুকু বিশ্বাস ছিল সে উইকেট একটা দুটো নিত, সেখানে ভারত ম্যাচটা মানে ধরতে পারতো। ভারত ম্যাচটা ধরতেই পারেনি। এবার যদি আমি ভারতীয় ব্যাটসম্যানদের কথা বলি, যে দেখো ভারতের ব্যাটসম্যানদের যে কোয়ালিটি আছে সেখানে কিন্তু 188 রান হামেশাই চেজ হয়ে যায়, কিন্তু হলো না কেন? এত বেশি ভারতের ব্যাটসম্যানরা অ্যাগ্রেসিভ হয়ে গেছে এই মুহূর্তে, মানে সব বল মারবো ধরবো এই একটা টেন্ডেন্সিতে চলে গেছে। তিলক ভার্মা এলো ফার্স্ট বলে স্টেপ আউট করে মারছে কাকে? মার্কো ইয়ানসনকে, যে বল করে তার বডির থেকে বাইরের দিকে নিয়ে যাচ্ছে, সেই বলটা মারলো হালকা আউটসাইড এজ, সেখানে উইকেট কিপার ক্যাচ ধরলো, আউট। তারপর ঈশান কিষান, এইডেন মার্করামকে মারতেই হবে। এই এই মরশুমে তো সব থেকে অফ স্পিনাররা, মানে যারা ডানহাতি অফ স্পিনার, তারাই ভারতীয় ব্যাটসম্যানকে সব থেকে বেশি জ্বালিয়েছে, তো সেইখানেই ট্রাই নিল, সেখানেই আউট হয়ে গেল। তারপর অভিষেক শর্মা এতদিন রান পায়নি, যে রানটা পেলো, তো তারপরে একেবারে স্লোয়ার বল সে মারলো, কোনো গায়ে জোর দিল না, ভাবলো টাইমিংয়ে বেরিয়ে যাবে, সেটাও ক্যাচ তুলে দিল। আর মানে বাকি ব্যাটসম্যানদের কি বলবো, সূর্যকুমার যাদব বলো বা হার্দিক পান্ডিয়া বলো, তারা তো ম্যাচটাকে ধরে নিয়ে যেতে গেল, তারপর আর হলো না। কারণ যে জায়গায় ভারতের উইকেট পড়ে গিয়েছিল, পাওয়ার প্লেতে 3টে উইকেট পড়ে যাওয়া মানে, আর ওই 30 রান মানে, সেখান থেকে ম্যাচ এই অবস্থায় বের করা খুব কঠিন। আর যদিও বা বের করবে বা এরকম একটা পরিস্থিতি আসবে, ওদের বোলাররা ভাই নাম্বার 1 কোয়ালিটির বল করেছে। লুঙ্গি ইনগিডি বলে গতিই দিচ্ছে না, মানে ছুটে আসছে ঘন্টায় 130 কিলোমিটার বেগে, আর বল করছে ঘন্টায় 110 কিলোমিটার বেগে, তুই মার কত জোরে মারবি? আর মানে তাছাড়াও ওদের যে ফিল্ডিং, একটা বল মানে ক্যাচ উঠেছে কি না উঠেছে ছো মেরে গিয়ে ধরে নিচ্ছে। এবার দেখো কথা হচ্ছে, ওরাও খেলতে এসেছে, আমরাও খেলতে এসেছি, সবাই সবার মতোই খেলবে, কিন্তু ভারত একটা বিশ্ব চ্যাম্পিয়ন টিম, ভারতের একটা মানে মান মর্যাদা আছে, গত বছর বিশ্বকাপ জিতেছে, এই সাউথ আফ্রিকাকে হারিয়েই ফাইনালে জিতেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সুপার 8-এর প্রথম ম্যাচ নিজেদের ঘরের মাঠে এইভাবে হার, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি পরবর্তী ম্যাচগুলোতে ভারতের পরিবর্তনের কিছু কথা বলা যায়, তাহলে কিন্তু একটা পরিবর্তন মাস্ট করতে হবে, যেটা হলো তিলক ভার্মার জায়গায় সঞ্জু স্যামসন। এবার তোমাদের মনে হবে তাহলে ওয়ান ডাউনে কি সঞ্জু স্যামসন নামবে? না, ওয়ান ডাউনে ঈশান কিষান নামুক, অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসন ওপেন করুক, 2 ডাউনে সূর্যকুমার নামুক, এইভাবে হোক। এবং আরেকটা যেটা চেঞ্জ, সেটা হলো অক্সফোর্ড প্যাটেলকে আনতে হবে ওয়াশিংটন সুন্দরের জায়গায়। দেখো সামনে যে দুটো ম্যাচ আছে, প্রথমে তোমাকে ট্রাই নিতে হবে, সেই দুটো ম্যাচ তোমায় জিততে হবে, বিশাল বড় ব্যবধানে জিততে হবে। কেননা যদি ওয়েস্ট ইন্ডিজ কোনোভাবে সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, তাহলে কি হবে? এবার ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকেও হারিয়ে দিল, জিম্বাবুয়েকেও হারিয়ে দিল। এবার ভারত সেও মনে করে জিম্বাবুয়েকে হারালো, ওয়েস্ট ইন্ডিজকে হারালো, আবার ওদিকে সাউথ আফ্রিকা সেও ওয়েস্ট ইন্ডিজকে হারালো, সেও জিম্বাবুয়েকে হারালো, তাহলে কি হবে? তাহলে তো 3টে যে দল থাকছে, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, তারা তো সবাই 4 পয়েন্ট করে পাবে। তাহলে তখন যোগ হবে কি নেট রান রেট, আর এই নেট রান রেটটা ভারতকে রিকভার করতে গেলে এই ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে, এই দুটো দলের বিরুদ্ধে জি জান লাগিয়ে খেলতে হবে, এমনভাবে খেলতে হবে যেন যে কোনো রকমভাবে নেট রান রেট অনেকটা প্লাসে উঠে আসে, বিশাল বড় বড় ব্যবধানে জিততে হবে। যদি তোমায় জিততে হয় 80-85 রানের ব্যবধানে যেত, আবার যদি উইকেটে জিততে হয় 2 উইকেট, মানে 7-8 উইকেটের ব্যবধানে যেত, এইরকম পরিস্থিতিতে জিততে হবে, তবেই কিন্তু ভারতের একটা চান্স থাকবে। না হলে ওই মানে কি বলবো, এবারেও আশা ছেড়ে দাও, সেই নিজেদের ঘরের মাঠে হারো, অনেকদিন পর 2টো আইসিসি ট্রফি এসেছিল, আর সেই আইসিসি ট্রফি মানে আবার 1 বছরের জন্য আমরা বঞ্চিত। তো যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে এইটুকুই বলার বিষয় যে ভারতের ভাগ্য এখন বেশিরভাগটাই নির্ভর করছে সাউথ আফ্রিকার ওপরে, এবং সামনের ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতকে বড় ব্যবধানে জিততে হবে। আর ভারত এই দলে কতটা কি পরিবর্তন আনে, এবং যার ফলে ভারতের খেলার বিশাল কিছু পরিবর্তন আনতে হবে, তবেই কিন্তু ভারতের একটা চান্স আছে পরবর্তী পর্যায়ে বা সেমিফাইনালে কোয়ালিফাই করার। এছাড়া আর কোনো কিন্তু রাস্তা দেখছি না। আর বাকি কালকে সাউথ আফ্রিকার খেলার কথা বললে, সম্পূর্ণ নির্ভীক খেলা খেলেছে, টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তটা একেবারে সঠিক সিদ্ধান্ত ছিল, এবং তারপরে মিডিল ওভারে ভারত কোনোভাবে খেলাটা ধরতেই পারেনি, সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। যে জায়গায় দাঁড়িয়ে 3 উইকেট পড়ে গেছিল 20 রানের মধ্যে, সেখান থেকে কিন্তু ভারত এই ম্যাচটা ধরে নিতে পারতো, কিন্তু ডেভিড মিলার এবং ব্রেভিস মিলে তাদের খেলাটাকে একদম বিধ্বংসী একটা ইনিংসে নিয়ে চলে যায়। সেখানে বোধহয় 12 ওভারে না 11 ওভারে তাদের 100 রান মতো হয়ে গিয়েছিল। তো তারপরে আর কি বলার আছে, সেইখানেই ভারত হারলো। মিডিল ওভারে ভারত উইকেটটা চলে গেল, আর মিডিল ওভারে ওদের বল করছিল লুঙ্গি এনগিডি, আর আমাদের মিডিল ওভারে বল করছিল হার্দিক পান্ডিয়া, শিবম দুবে আর ওয়াশিংটন সুন্দর। যারা রান খেয়েছে, ওদের লুঙ্গি এনগিডি কোনো রানই খায়নি, সেই সঙ্গে ওদের বোধহয় ব্রড ছিল, সেও ভালো বল করেছে।
তো সেই জায়গায় ভারতের বোলিং অর্ডারও কিছুটা কালকে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, ভারতের বোলিংও খুব একটা ভালো করতে পারেনি, একমাত্র ভরসা সবসময় বরুণ চক্রবর্তী। তবে অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা নাম্বার 1 কোয়ালিটির বোলিং করেছে, এইরকম বোলিং তারা যদি ধরে রাখতে পারে এবং মিডিল ওভারেও যদি ভারতের বোলারটা ভালো বল করে, পরবর্তীতে ভারতের জয় নিশ্চিত। তবে সাউথ আফ্রিকার উপরেও কিছুটা দেখতে হবে যে সাউথ আফ্রিকা সামনে দুটো ম্যাচ কেমন খেলে। তো এই জায়গায় দাঁড়িয়ে খেলার কোয়ালিটি হিসাবে অবশ্যই আমরা আশা করব যে ভারত সামনের ম্যাচ দুটো জিতবে এবং সাউথ আফ্রিকাও সামনের ম্যাচ দুটো জিতবে। আর ভারতের খেলার কথা বলতে একটা জিনিস তোমাদের হালকা করে বলে রাখি, যেটা হলো দেখো আমার এই ভিডিওতে ট্যাগে বেশ কিছু প্রোডাক্ট আমি দিয়েছি যেখানে ভারতের জার্সি আছে, তোমরা অনেক কম দামে প্রিমিয়াম কোয়ালিটির জার্সি পেয়ে যাবে। ফ্লিপকার্ট থেকে তোমরা অর্ডার করতে পারো, আমার এই লিঙ্কে গিয়ে বেশ কিছু ছাড়ও পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের জার্সি পরে খেলা দেখতে বা মানে ভারতের জার্সি পরে ঘুরতে একটা গর্বের বিষয়, আমাদের ভালোও লাগে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে এবং পছন্দ হবে, অর্ডার করবে। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।